আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সাব্বির আইসিটি একাডেমির পক্ষ থেকে। আমি সাথে রয়েছি সাব্বির নূর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 100% কমন উপযোগী পঞ্চম অধ্যায়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম শিখছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে আমরা নিয়ে এসেছি দ্বিতীয় ক্লাসটি। আজকের এই ক্লাসে আমরা তিনটি পূর্ণ সংখ্যার মধ্যে গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম আমরা শিখবো। আর এই প্রোগ্রামটি কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় কিন্তু ইতিমধ্যে এসেছে, এবং বিশেষ করে কলেজের প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা বা ইয়ার ফাইনাল পরীক্ষায় যদি পঞ্চম অধ্যায় থাকে, এই প্রশ্নটা কিন্তু কমন। এগুলো বেসিক কোশ্চেন এবং খুবই বেসিক থেকে এই কোশ্চেন গুলা কিন্তু বারবার পরীক্ষায় এসে থাকে। তো আমরা যারা চাচ্ছি যে সি প্রোগ্রামিং থেকে ভালো করে আমরা প্রস্তুতি নিব, তাহলে এই ক্লাসটি কিন্তু অবশ্যই তার জন্য গুরুত্বপূর্ণ। এবং আমরা বিগত বোর্ডগুলো থেকে দেখেছি যে 2টি করে পঞ্চম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসে। তো এইগুলা শেখার কিন্তু কোনো বিকল্প নেই। তো আমরা এই শীটটা কমপ্লিট করব, এবং এই শীটের থেকে আমরা প্রত্যেকটি প্রশ্নগুলো ধারাবাহিকভাবে নিয়মিত পর্যায়ক্রমে শেষ করছি। আমাদের সাথে সাথে তোমরা শেষ করে দিবে। এবং আমাদের এই ক্লাসগুলো কিন্তু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটি জায়গায় তোমরা পাবে। তো আসো, তিনটি পূর্ণ সংখ্যার মধ্যে গড় নির্ণয় করার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট এফসি প্রোগ্রামটা আমরা শিখি। তাহলে দেখো, আমাদের কোশ্চেন নাম্বার আজকে 2। তো 2 নম্বর কোশ্চেনটা আমরা করব। দেখো, এখানে 3টি বলুক, 4টি বলুক, 5টি বলুক, যে কয়টি সংখ্যার মধ্যে গড় নির্ণয় করতে বলুক না কেন, আমরা কিন্তু পারবো যদি একটা বুঝতে পারি। তো সবাই ভালো করে ফোকাস দিবে। তো 2 নম্বর কোশ্চেনে আমরা সর্বপ্রথম শিখবো অ্যালগরিদম। তো আমরা অ্যালগরিদম শিখবো। তো অ্যালগরিদমে দেখো, স্টেপ 1 বা ধাপ 1 আমরা লিখতে হয়। স্টেপ 1-এ কি করবো আমরা? স্টার্ট। স্টেপ 2তে আমরা কি লিখবো? ইনপুট। দেখো, 3টা সংখ্যার কথা আমাদের বলেছে, তাহলে 3টা সংখ্যা আমরা নিব, n1, n2, n3। এখানে n1, n2, n3 না নিয়ে a b c x y z p q r ইত্যাদি কিন্তু আমরা নিতে পারতাম। তো আমরা n কেন নিলাম? n মানে নাম্বারের n বোঝানো হয়েছে, দ্যাটস মিন আমরা n নিয়েছি আমাদের বোঝার সুবিধার্থের জন্য। তো অ্যালগরিদমটা এমন ভাবে রচনা করতে হবে, অ্যালগরিদমের বৈশিষ্ট্য অ্যালগরিদমটা এমন ভাবে রচনা করতে হবে যাতে সবাই এটা দেখলে বুঝতে পারে। তো স্টেপ 3-তে আমাদের যে কাজটা করতে হবে, দেখো, আমরা গড় নির্ণয় করব। গড় নির্ণয় করার সূত্র আমাদের কি করতে হবে? যে কটা সংখ্যা থাকবে সে কটা সংখ্যা যোগ করে যতগুলো সংখ্যা আছে তাদের ভাগ করতে হবে। তো আমরা এখানে লিখতেছি এভারেজ লিখে, দেখো কি করি, n1 প্লাস n2 প্লাস n3, 3টা সংখ্যা আমরা যোগ করলাম, এবং এটাকে ভাগ করবো আমরা 3 দিয়ে। যখন আমরা 3 দিয়ে ভাগ করব, 3টা সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ করব, তখন 3টা সংখ্যার গড় নির্ণয় হয়ে যাবে, এবং এটা কার মধ্যে থাকবে? এভারেজ এর মধ্যে থাকবে। তো স্টেপ 4-এ আমরা যে কাজটা করব, এভারেজ মানে গড়। হ্যাঁ, স্টেপ 4-এ যে কাজটা করব, এই গড়টা আমরা প্রিন্ট করে দিব আউটপুট হিসেবে। তাহলে লিখবো প্রিন্ট কি করব? এভারেজ। এবং স্টেপ 5-এ সর্বশেষ স্টেপে আমরা যে কাজটি করব সেটা আমরা শেষ করব, এর জন্য আমরা লিখবো ইন্ট। তো এইভাবে 3টি সংখ্যার গড় নির্ণয় করার জন্য আমরা অ্যালগরিদমটা খুব সহজে লিখতে পারি। আমরা চাইলে এই অ্যালগরিদমের ফ্লো চার্ট এবং প্রোগ্রাম কিন্তু করব অবশ্যই। আমরা যদি চাই যে 3টা সংখ্যার পরিবর্তে 4টা সংখ্যা দেওয়া থাকবে বা 5টা সংখ্যা দেওয়া থাকবে, বা আবার কমাই দিলে 2টা সংখ্যা দিল, তাহলে কি করব? কমাই দিলে n1 n2 রাখবো, এখানে n1 n2 থাকবে। আর যদি 4টা সংখ্যা বলে, তাহলে n1 n2 n3 n4 হবে। এখানে কি হবে? n1 n2 n3, আর একটা সংখ্যা বাড়ালে n4 হবে। তো আমরা এইভাবে বাড়ায় কমায় কিন্তু অ্যালগরিদম খুব সহজেই করতে পারি, এবং এগুলো কিন্তু খুবই সহজ। তো এই অ্যালগরিদম থেকে আমরা ফ্লো চার্টটা করব। তো ফ্লো চার্টটা আমরা করতেছি। দেখো, ফ্লো চার্টের বাংলা প্রবাহ চিত্র। অনেক সময় পরীক্ষার হলে তোমাকে ফ্লো চার্ট না চেয়ে বলবে প্রবাহ চিত্র অঙ্কন করো, সেক্ষেত্রে অনেকে যারা বাংলাটা জানবা না, তারা কিন্তু বিপদে পড়ে যাবে। তো ফ্লো চার্ট আর প্রবাহ চিত্র একই জিনিস। দেখো, আমরা এই প্রবাহ চিত্রটা করতেছি। প্রথমে কি করতে হবে? স্টার্ট, এবং এটা নিচের দিকে যাবে। আমরা এখানে ইনপুট নিব, লিখবো ইনপুট n1 n2 এন্ড কি n3। এই 3টা ইনপুট নিয়ে কি কাজ করা হচ্ছে? 3টা ইনপুট নিয়ে আমাদের যে কাজটা করতেছি, আমরা গড় নির্ণয় করতেছি।
তো এইটার জন্য কোন চিত্র হবে? এটার জন্য হবে আয়তক্ষেত্র। আর ইনপুটের জন্য কোন চিত্র হইতেছে? সামান্তরিক। আর শুরুর জন্য কোন চিত্র হচ্ছে? স্টার্টের জন্য উপবৃত্তাকার। এই চিত্রগুলো মাথায় রাখতে হবে আমাদের। তো এটার সূত্র হচ্ছে গড় নির্ণয়ের জন্য এ ভিজি এভারেজ তিনটা সংখ্যা যোগ করবো n1 প্লাস n2 প্লাস n3 ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই 3 হবে। এবং এটাকে কি করতে হবে? আমাদের এই যে যে গড় নির্ণয় করলাম এটা কিন্তু অলরেডি আমাদের গড় নির্ণয় হয়ে গেছে। এটাকে আমরা আউটপুট হিসেবে নিব এবং ইনপুট এবং আউটপুটের চিত্রটা সেম থাকবে, তাই না? সামান্তরিক হবে। তো আমরা এখানে লিখবো প্রিন্ট এভারেজ এভিজি। লাস্টে আমাদের কাজ শেষ, এর জন্য আমরা উপবৃত্তাকার দিয়ে আমরা কি লিখবো? ইন্ট। তো এইভাবে কিন্তু খুব সহজে আমরা এই ফ্লো চার্টটা করে ফেলতে পারি, তাই না? তো আমি আবার বলে দিচ্ছি, শুরু করার জন্য স্টার্টের জন্য উপবৃত্তাকার চিহ্ন, ইনপুট নেওয়ার জন্য সামান্তরিক লিখতে হবে ইনপুট n1 n2 n3 এবং নিচের দিকে আসবে এবং আমাদের হচ্ছে সূত্র বা প্রসেসিং এর জন্য যে চিত্র সেটা হচ্ছে আয়তক্ষেত্র। এর মধ্যে সূত্রটা লিখবো। সূত্রটা কি আছে? এভিজি অর্থাৎ হচ্ছে এভারেজ n1 প্লাস n2 প্লাস n3 ডিভাইডেড বাই 3। নিচের দিকে যাবে আমরা লিখবো প্রিন্ট এভারেজ অর্থাৎ হচ্ছে আমাদের যে আউটপুটটা হবে, আউটপুট মানে হচ্ছে প্রিন্ট। হ্যাঁ, তো আর এটার জন্য যে চিত্র হবে সেটা হচ্ছে সামান্তরিক। শেষ হয়ে যাবে, এর জন্য হচ্ছে উপবৃত্তাকার দিয়ে ইন্ট দিব। তোমরা এই চিত্রগুলো একটু সুন্দর করে তোমরা হচ্ছে দেওয়ার চেষ্টা করবে, তাহলেই কিন্তু খুব সহজে তুমি ফ্লো চার্টটা করতে পারবে। আরেকটা কোশ্চেন আসে যে ফ্লো চার্ট কি স্যার আমরা হচ্ছে কলম দিয়ে করবো না পেন্সিল দিয়ে করবো? সেই ক্ষেত্রে কলম দিয়ে করলেই হচ্ছে হয়ে যাবে, কারণ এগুলো হচ্ছে পেন্সিল দিয়ে করার কোনো বিষয় নাই। আর এই বিষয়গুলো যেন তুমি সঠিকভাবে নির্ভুলভাবে করতে পারো সেই হচ্ছে মেইন বিষয়। হ্যাঁ, এটা কলম বা পেন্সিলে কোনো বিষয় এখানে নেই। তো আমরা অ্যালগরিদম করলাম, ফ্লো চার্ট করলাম, এখন হচ্ছে আমরা আমাদের মেইন যে পার্ট সি প্রোগ্রামটা করব। আসো, তো সি প্রোগ্রামটা করতেছি আমরা। দেখো সি প্রোগ্রাম করার জন্য সর্বপ্রথমে যে লাইনটা লিখতে হয় সেটা হচ্ছে হেডার ফাইল হ্যাশ ইনক্লুড stdio.h, দ্যাটস মিন স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এবং এখানে মেইন ফাংশন লিখতে হয় ইন্ট মেইন। এই মেইন ফাংশনের পরবর্তী যে কাজ, আমাদের প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আমাদের যে আমরা যে প্রোগ্রামটা করতে চাই সেই প্রোগ্রামের মধ্যে কি কি ভেরিয়েবল লাগবে? ভেরিয়েবল মানে হচ্ছে চলক, যেমন n1 n2 n3 এবং হচ্ছে গড় নির্ণয়ের জন্য এভারেজ, এগুলো হচ্ছে আমাদের চলক। সেই চলকগুলো হচ্ছে আমাদের লিখে নিতে হবে। তো আমরা এখানে যে কাজটা করব, এটার জন্য যেহেতু আমরা গড় নির্ণয় করব, গড় কিন্তু অনেক সময় দশমিক আসতে পারে, সেই ক্ষেত্রে আমরা এখানে ফ্লট টাইপের ভেরিয়েবল নিব, FLOAT ফ্লট টাইপের ভেরিয়েবল নিব। এবং এখানে আমরা তিনটা ভেরিয়েবল হচ্ছে n1 n2 n3, এটা হচ্ছে আমাদের নাম্বার রাখার জন্য তিনটা ভেরিয়েবল। এবং গড় নির্ণয় করার জন্য আমরা নিয়ে নিব এভারেজ এভিজি, সংক্ষেপে এভারেজের এভিজি নিলাম এবং সেমিকোলন দিয়ে এই লাইনটা আমরা শেষ করব। এর পরবর্তীতে তিনটা মান নেওয়ার জন্য আমরা ইউজারকে একটা মেসেজ দিব, সেটা হচ্ছে প্রিন্ট এফ ফাংশনের মাধ্যমে লিখব প্রিন্ট এফ এন্টার n1, n2, n3 এবং এখানে লিখবো কোলন, একটা নিউ লাইন দিয়ে দিব এবং আমরা এই লাইনটা শেষ করব। এবং এর পরবর্তীতে যে কাজটা করবো, এই যে n1 n2 n3 এই মানটা ইউজার তো দিবে। এই মানটা ইউজার যখন দেখবে যে n1 n2 n3 মান চাওয়া হচ্ছে, ইউজার কি করবে? সেই মানটা n1 এর মান দিবে, n2 এর মান দিবে, n3 এর মান দিবে। সেই মানটা সি প্রোগ্রাম কিভাবে নিবে? সি প্রোগ্রাম নেবে হচ্ছে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে, SCANF স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে সেই মানটা নিবে। দেখো তো এখানে কি ধরনের মান? এটা হচ্ছে n1 n2 n3, এই ডেটা টাইপটা কি? এটা হচ্ছে ফ্লট। আর আমরা জানি ফ্লট ডেটা টাইপ থাকলে ফরম্যাট স্পেসিফায়ার অর্থাৎ ইনপুট আউটপুটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হয় %f। যেহেতু তিনটা মান ইনপুট নিব, এর জন্য তিনটা %f আমাদের দিতে হবে। ডাবল কোটেশন শুরু করেছি, দেখো এই যে ডাবল কোটেশন শুরু করেছি, ডাবল কোটেশন শেষ, তারপর হবে কমা। এবং এই তিনটা মান নেওয়ার জন্য অ্যাড্রেস অফ n1 ব্যবহার করতে হবে, অ্যাড্রেস অফ n1 কমা অ্যাড্রেস অফ n2 কমা অ্যাড্রেস অফ n3। অর্থাৎ এই তিনটা মান মেমোরির লোকেশনে যাওয়ার জন্য এভাবে আমাদের লিখতে হবে। তার পরবর্তীতে যে কাজটা করতে হবে, এই তিনটা মান নেওয়ার পরবর্তীতে আমাদের কি হবে? আমাদের সূত্রটা ব্যবহার করতে হবে। সূত্রটা কি? এভারেজের সূত্রটা হচ্ছে তিনটা সংখ্যার যোগ n1 n2 n3,
তিনটা সংখ্যা যোগ করে 3 দিয়ে আমাদের ভাগ করতে হবে। এবং এর পরবর্তী যে কাজটা আছে, এই অ্যাভারেজটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। আমরা লিখবো প্রিন্ট এফ ফাংশন, প্রিন্ট এফ, আমরা এখানে লিখবো গড় বা অ্যাভারেজ ইজ পার্সেন্টেজ, কি হবে দেখো, পার্সেন্টেজ হবে এফ। কেন এফ হবে দেখো তো, এই যে অ্যাভারেজটা আমরা এখানে লিখবো, অ্যাভারেজের ডেটা টাইপটা কি দেখো, অ্যাভারেজের ডেটা টাইপটা হচ্ছে ফ্লট। আর ফ্লট ডেটা টাইপ হলে ইনপুট এবং আউটপুটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হয় পার্সেন্টেজ এফ। আমরা এখানে লিখবো অ্যাভারেজ এবং আমরা এখানে সেমিকোলন দিয়ে শেষ করব। লাস্টে আমরা কি লিখবো, রিটার্ন 0। তো এইভাবে খুব সহজেই কিন্তু আমরা এই সি প্রোগ্রামটা আমরা ইজিলি করে ফেলতে পারবো। এবং এই সি প্রোগ্রামটার মাধ্যমে আমাদের কি হবে, এই সি প্রোগ্রামটার মাধ্যমে আমাদের গড় নির্ণয় হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন তোমাদেরকে যদি বলা হয় যে 3টা সংখ্যার পরিবর্তে 4টা সংখ্যা বা 5টা সংখ্যা যদি গড় নির্ণয় করতে বলা হয়, তাহলে কিভাবে করব, তাহলে কিভাবে করা যায়? যদি আমরা বলি যে 5টা সংখ্যার গড় নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম করো, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের অ্যাড করতে হবে? 5টা সংখ্যার যদি যোগ করতে বলে তাহলে হচ্ছে দেখো, জাস্ট হচ্ছে আমরা যাই কাজটা করব, n1 n2 n3 পরবর্তীতে n4 n5 আমরা দুইটা আরো ভেরিয়েবল নিব এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু n4 n5 হবে। এবং ফরম্যাট স্পেসিফায়ার এখানে 3টা আছে, আমাদের সেখানে হবে 5টা। এখানে n1 n2 n3 আছে, n4 এবং n5 এর জন্য আরো কিন্তু আমাদের কি হবে, এই অ্যাড্রেস অফ দিয়ে লিখতে হবে। এবং এভারেজের সূত্রের জায়গায় কি করব, 3 পর্যন্ত দেওয়া আছে, +4 n4 +n5 দিয়ে আমরা 5টা সংখ্যা করতে পারবো। অর্থাৎ সি প্রোগ্রাম, অ্যালগরিদম, ফ্লো চার্ট একটা যদি আমরা ভালো মতো বুঝি তাহলে কিন্তু সবগুলো আমরা ইজিলি ভাবে করতে পারবো। তো আমি যেহেতু এই সিরিজে প্রত্যেকটার মধ্যে হোমওয়ার্ক দিচ্ছি, আগেরটাই হোমওয়ার্ক দেওয়া ছিল 3টে সংখ্যার মধ্যে কোন সংখ্যার মধ্যে যোগফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম, ফ্লো চার্ট। তো আজকে আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, আজকের যে এই যে ক্লাসটা হলে ক্লাসটার হোমওয়ার্ক হবে 5টি সংখ্যার, অর্থাৎ 5টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম লেখো। আর একটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করতে, এখানে ফ্লট লিখছি কিন্তু আমাদের এই যে প্রোগ্রামের প্রশ্ন ছিল 3টি পূর্ণ সংখ্যা ছিল। হ্যাঁ, পূর্ণ সংখ্যা থাকলে আমাদের কিন্তু এটা কিন্তু ইন্ট দিতে হবে। পূর্ণ সংখ্যা থাকলে আমাদের কি দিতে হবে, ইন্ট। কিন্তু আমি তোমাদেরকে এক্সট্রা ভাবে করাই দিলাম যাতে হচ্ছে পূর্ণ সংখ্যা থাকুক, ভগ্নাংশ থাকুক, যাই থাকুক না কেন তুমি ফ্লট দিয়ে করলে সবচেয়ে ইজি হবে। কিন্তু আমাদের কোশ্চেনের অনুযায়ী কিন্তু ইন্ট দিতে হতো। তোমাদের পরীক্ষায় হচ্ছে যেভাবে থাকবে, অ্যালগরিদম দেওয়া থাকবে বা বিভিন্ন গল্পকার দেওয়া থাকবে, সেটাকে তোমাকে সি প্রোগ্রাম বা তোমাকে সেটাকে ফ্লো চার্ট বলতে পারে। অর্থাৎ বিভিন্ন গল্পকারে দেওয়া থাকে, বিশেষ করে একটা প্রশ্ন আসছে সাকিব, তামিম, আরেকজনের নাম দিয়ে যে 3 জনের রান নাম্বার এত, তাদের গড় রান কত, এরকম একটা প্রশ্ন কিন্তু তোমাদের বোর্ডে আসছে। তো তোমাদের এই মুহূর্তে সৃজনশীল করার আগে বেসিক প্রোগ্রামগুলো যদি তোমরা ক্লিয়ার করে ফেলতে পারো তাহলে সৃজনশীলে গেলে খুবই সহজ লাগবে। তো আমি এই সিরিজের মাধ্যমে যে কাজটি করছি, তোমাদের প্রত্যেকটি প্রোগ্রাম, বিশেষ করে এই যে শীটে আছে এই শীটের প্রোগ্রামগুলো আগে করাবো, তার পরবর্তীতে তোমাদেরকে আমি সৃজনশীলে নিয়ে যাব। তাহলে দেখতে পারবা যে খুব সহজেই প্রত্যেকটি সৃজনশীলের অ্যান্সার তোমরা করতে পারছো। তো দেখা হচ্ছে আগামী ক্লাসে। এই ক্লাসটি তোমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, তো সবাই দেখবে এবং হচ্ছে ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাইকে আবারও সাব্বির আইসিটি একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।